আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো। তো আপনারা সবাই একটু জানতে চাই আপনারা হচ্ছে কোন ব্যাকগ্রাউন্ডে? এই এইচএসসি এম আই রাইট অর ডিপ্লোমা? এখানে ভাইয়া সবাই ক্লাস 11-12 আলিম। ওকে, তাহলে তো খুবই ভালো হইছে। তো আপনারা সবাই মাইক্রো কন্ট্রোলার নিয়ে কি কেউ কাজ করছেন আগে? জি, জি ভাইয়া, আরেকবার প্রশ্নই করুন। আপনারা কি মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করছেন আগে? জি ভাইয়া, আমি করেছি। এই কি কাজ করছেন? আমি আরডিনো, উনো, ন্যানো এবং ওই যে ESP8266 এই প্রজেক্ট, মানে এগুলা সার্কিট দিয়ে, মাইক্রো কন্ট্রোলার দিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করেছি। আপনি আইওটির কোনো প্রজেক্ট করছেন? আইওটির মধ্যে মানে একটা ওই যে কি বলে ESP8266 এই বোর্ডটা দিয়ে তৈরি করছিলাম, হচ্ছে মানে অটোমেটিক সুইচ অফ অন এইসব। আর কি বলে ওই জ্যামার তৈরি করে একটু ট্রাই করে দেখছিলাম যে কেমন কাজ করে না করে কি করে না। তারপর ওয়াইফাই এক্সটেন্ডার এইসব। আচ্ছা, আইওটি দিয়ে কোনো ডিভাইস কন্ট্রোল করছেন? কোনো ডিভাইস কন্ট্রোল করিনি, তবে ওই যে বললাম না, ওই যে বাসা বাড়ির লাইট অন অফ এগুলা শুধু করে দেখছিলাম। ওকে, তো আপনি মোটামুটি আইওটি সম্পর্কে কিছু ধারণা রাখেন, খুব ভালো হয়েছে। জি ভাইয়া। তো হুম, আর কেউ কি করছে আপনার ছাড়া? আর কেউ বলবেন কিছু? ওকে, আবিদ ভুইয়া বলছেন না, আর কেউ করে নাই তাই তো? আমাকে বললে আমি খুশি হব, কারণ এটা তো আমাদের ফর্মাল ক্লাস না যে আমি বলতে শাই ফিল করবো। এখানে সবাই ওপেনলি কথা বলবেন, আপনাদের ফ্রিডম অফ স্পিচ আছে। বললে আমার ভালো লাগবে, আপনাদের ফিডব্যাকটাও আমি জানতে চাই। তো আপনারা সবাই জয়েন করছেন যারা আছেন, আমার খুব ভালো লাগছে আপনারা আসছেন। তো আমি এখানে মূলত আসছি যে আপনারা ক্যারিয়ার হিসেবে এই যখন আপনাদের গোল সেট করবেন, যে আমি ক্যারিয়ার গোল আমি এটা হইতে চাই, বড় হলে এটা হইতে চাই, আমি সেক্ষেত্রে আপনাদেরকে একটা ইমাজিনারি ধারণা দিব যে কোন ফিল্ড আমার জন্য বেস্ট হবে, যাতে ভবিষ্যতে আমার কর্মক্ষেত্রে আমার চাকরিটাকে আমার এই চাকরি মনে না হয়, মনে হয় যে আমি খেলতেছি, আই এম প্লেইং অন মাই জব। এরকম একটা ক্যারিয়ার আমাকে সিলেক্ট করতে হবে। তো যাদের ধরেন এখন আপনারা এই নতুন হয়তো ইউনিভার্সিটিতে যাবেন সামনে, তারপর হচ্ছে ক্যারিয়ার চুজ করবেন, বিভিন্ন জন বিভিন্ন দিকে যাবেন। তো আমাদের ক্যারিয়ারে সেট করার প্রথমে আমরা আগেই থেকেই যদি আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আমি কি করব, তাহলে হয়তো ক্যারিয়ার গোলটা আরো সহজ হয়ে যাবে। আমি ইউনিভার্সিটি থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে গেলে আমি একটা ডিপ্রেশনে পড়ে যাব না যে আমি কিছু জানি না। আমি যখন এই পলিটেকনিকে পড়তাম, চট্টগ্রাম পলিটেকনিকে, আমি প্রথম থেকেই অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স এসব নিয়ে কাজ করছি। তো এগুলোতে হওয়ার পরে দেখলাম যে আমি অ্যাডভান্স কাজগুলো করতে আমার অনেক সাপোর্ট হয়েছে। দেন সরি, এই যে ইউরোপে আসি জব করার জন্য আমার খুবই সাপোর্ট হয়েছে। তো আমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কাজ করার কারণে কিন্তু এই আমার ক্যারিয়ার বা চাকরি পেতে সুবিধা হয়েছে। অনেকে আছেন আপনাদের মধ্যে আইটি এন্টারপ্রেনার হবেন, তো সেক্ষেত্রে আপনাদের বিষয়গুলো অনেক হেল্পফুল হবে। আমি আশা করব এখানে যারা আছেন সবার ইন্টারনেট অফ থিংস নিয়ে জানার আগ্রহ আছে। তো দেখেন, যদি ভালো লাগে আপনারা ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। আর ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আরো কোনো যদি সাহায্য লাগে, আমি আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করব যে কিভাবে নিজের ক্যারিয়ারটা বাংলাদেশে বা দেশের বাইরে গঠন করা যায়। কারণ জীবনের শুরু আপনাদের এখনই, এই বয়সটা অনেক গুরুত্বপূর্ণ, আমাকে প্রত্যেকটা সময় ইউটিলাইজ করতে হবে। আচ্ছা,
তো আমি স্লাইড শেয়ার করি। আমার স্ক্রিন শেয়ার হয়েছে। তো ইন্টারনেট অফ থিংস এবং এটার ভবিষ্যতে কি আছে বা প্রযুক্তি নিয়ে আমরা আলোচনা করব। আর মেনলি আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, আমরা হয়তো এই কলেজে থাকতে 9-10 অথবা ইন্টারে আমরা অনেক কিছু পড়ছি, বা এমবেডেড সিস্টেম আইওটি নিয়ে হয়তো হালকা বেসিক ধারণা আছে, বা আমরা গুগল ইউটিউব দেখে অনেক কিছু শিখছি। গুগল ইউটিউব দেখে আমি অনেক কাজ করতে পারবো, ইট উইল হেল্প। বাট যখন আমি ক্যারিয়ার হিসেবে নিব, গুগল দেখে কেউ ইঞ্জিনিয়ার হতে পারবে না। তো আমাকে অবশ্যই একটা একটা স্ট্রাকচারের দিক থেকে আগাইতে হবে। তো আমি দেখি কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি। প্রথমে আইওটির পরিচিতি নিয়ে আলোচনা করব, মূল উপাদানটা নিয়ে আলোচনা করব, এবং একটু ইতিহাস নিয়ে আলোচনা করব, কিভাবে কাজ করে, ব্যবহার ক্ষেত্র এবং সুবিধা অসুবিধা, এবং ভবিষ্যতে কি আছে আইওটি নিয়ে। আচ্ছা, আমি বলি, যাদের এই খুবই কোনো কোশ্চেন থাকবে, তখন কোশ্চেন গুলো আপনারা কষ্ট করে এই নোট করে রাখবেন, বা কোনো ইম্পর্টেন্ট পয়েন্টস আপনি এটা নোট করে রাখবেন, যাতে গুগলে সার্চ দিতে কাজ হয়, ভবিষ্যতে কোনো রিসোর্সের প্রয়োজন হয় ওইখান থেকে নিতে পারেন। আমি ইন্ডিয়াতেও কিছু ট্রেনিং করছি বা বিভিন্ন জায়গায়। তো আমি কি করতাম, কোর্স যখন চলে তখন আমি কোর্সের কন্টেন্ট গুলা বা যেসব পয়েন্ট গুলো আমার কাজে লাগবে, পয়েন্ট গুলো আমি নোট করে রাখতাম। তো ভবিষ্যতে আমার এগুলো দিয়ে অ্যাটলিস্ট গুগলে আমি রিসোর্স পাবো। আমাদের কাছে এখন অনেক চ্যাট জিপিটি আছে বা ডিপসিক আছে, ওইখান থেকে এই কন্টেন্টের উপর সার্চ দিলে অনেক আইডিয়া পাবো। কিন্তু এখন আমি আপনাদেরকে শিখাবো কিভাবে সার্চ দিতে হয়, কিভাবে খুঁজতে হয়। তো সেক্ষেত্রে আমি যে কিওয়ার্ড গুলো বলবো, এই আপনি ওইগুলা লেখার চেষ্টা করবেন, এবং কোনো কোয়েশ্চেন থাকলে জাস্ট শর্ট করে লিখে রাখবেন একটা নোটে। তো সেক্ষেত্রে আপনার খুবই উপকার হবে, আমিও আপনাদেরকে বিশদ আলোচনা করতে পারবো এই নিয়ে। তো ইন্টারনেট অফ থিংস এমন একটা জিনিস যেটা সেন্সর এবং সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে এবং তথ্য আদান প্রদান করে। তো এটা আরো সুন্দর করে বলি আমি। ধরেন এই আমরা আজকে অনেক আইওটি ডিভাইস দেখতেছি, এক ভাই কাজ করছে। তো ডিভাইসটা কি করতেছে, আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন সেই ডিভাইসটা আমি কন্ট্রোল করতে পারতেছি। লাইক আমার বাসায় ফ্রিজটা আমি অফিস থেকে অন অফ করতে পারবো, বাসার টেলিভিশন অফিস থেকে অন অফ করতে পারবো, লাইট ফ্যান এনি হাউ এনিথিং, যেটা আমি ইন্টারনেটের মাধ্যমে বাসার কোনো ডিভাইস হার্ডওয়্যার কন্ট্রোল করতে পারবো, অথবা ডিভাইস থেকে ইনফরমেশন আমার মোবাইলে আসবে বা অন্য কোথাও আসবে ইন্টারনেটের মাধ্যমে, আমরা এটাকে আইওটি বলি। তো এটার একটা বিশিষ্ট আছে, বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে অটোমেটিক কমিউনিকেশন। মানে ধরেন এটা আপনাকে কোনো কিছু করতে হবে না, আর আপনি একবার সেট করে দিবেন, এটা স্বয়ংক্রিয়ভাবে আপনাকে এই যেভাবে কোড লিখে দিয়েছেন ওইভাবে আপনাকে ডাটা পাঠাবে, আপনার সাথে কমিউনিকেট করবে, এবং আপনি যদি চান ওইটাকে সেন্ড করতে, এটা আপনাকে বলে দিবে যে এটা হচ্ছে আপনার নিজের উপর, আপনি যেভাবে চান ওইভাবেই কাজ করবে। তারপর হচ্ছে রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস। ধরেন আপনি ডিভাইস যেহেতু আপনাকে ইনস্ট্যান্ট ডাটা দিবে, এই সেন্সর ইনফরমেশন সবকিছু, তখন আপনি রিয়েল টাইম আপনি অ্যানালাইজ করতে পারবেন। তারপর হচ্ছে স্মার্ট অটোমেশন করতে পারবেন। মানে হচ্ছে আপনি সেন্সর থেকে ডাটা নিয়ে বা একটা বাসার কোনো কিছু থেকে ইনফরমেশন নিয়ে শুধু না, এটা আবার দিতেও পারবেন, অথবা দুইটা ডিভাইসের মাধ্যমে কমিউনিকেশন করতে পারবেন। এটা আমি আপনাকে একটু পরে বলতেছি স্মার্ট অটোমেশনটা কিভাবে কাজ করবে। তো ইতিহাস, উম, প্রত্যেকটা আমাদের ইতিহাসটা জানা খুব গুরুত্বপূর্ণ না, তবুও এই আমরা রেফারেন্স যখন আমরা ইউনিভার্সিটিতে পড়বো, আমরা যখন এই যে বিভিন্ন অনেকজন আছে হয়তো সিএসসি ত্রিপুলি পড়বে বা এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করবে, তখন আমাদের রিসার্চ পেপার লিখতে হয় ভার্সিটির ফাইনালে, অথবা যখন মাস্টার্স করব তখন থিসিস পেপার লিখতে হবে।
তখন থিসিস পেপার যখন লিখবো তখন ওইটা কি রেফারেন্স চায়, যে তুমি যে এই কাজটা করছো, তুমি এটা আমাদের দুনিয়ার মানুষের সামনে তুমি ইনোভেশন করছো না, তোমার আগে এই ফিল্ডে কারা কারা কাজ করছে তাদের রেফারেন্স নাও না। আমি একটা বললাম যে আমি একটা আইওটি হোম অটোমেশন বানাইছি, তো আইওটির সাথে যুক্ত এই ফিল্ডে যাদের যাদের বই আমি নিছি, যাদের রিসোর্স নিছি, ওইটা রেফারেন্স হিসেবে দিতে হয়। সেক্ষেত্রে যেই কাজেই করব ইতিহাসটা জেনে থাকা ভালো, এবং আমার পূর্ববর্তী যারা এই ফিল্ডে গবেষণা করে গেছে তাদেরকে জেনে রাখা উচিত। তো আইওটির মেইন হচ্ছে 1999 সালে কেভিন এস্টন প্রথমবার আইওটি আমাদের সাথে একটা ধারণা দেন আইওটি শব্দটা, যে এইভাবে একটা ডিভাইস কন্ট্রোল করা যায়। তো উনি কেভিন এস্টনের ব্যাখ্যার পরে এলজি প্রথম গবেষণার জন্য আইওটি যুক্ত ফ্রিজ বানায় 2000 সালে। তখন এটা কি হয়, ফ্রিজের কিছু তথ্য অন অফ স্ট্যাটাস বা বাইরে থেকে কন্ট্রোল করা এটা সম্ভব হয়। তখন স্মার্টফোন ছিল না, তখন ওয়েবসাইট থেকে কন্ট্রোল করা যেত। তারপর হচ্ছে 2014 সালে পর থেকে এখন হয়তো অনেক এই লোক, অনেক কোম্পানি, বড় বড় অর্গানাইজেশন তারা আইওটির সাথে নিজেদের ব্যবসা জুড়েছে। যেমন ধরেন গুগল, তারপর হচ্ছে অ্যামাজন, তারপর মেটার সাথেও কিছু কাজ করতেছে তারা। আবার এখন বর্তমানে এআই আসছে, তারপর 5G, সুপার ফাস্ট কম্পিউটিং, তারপর হচ্ছে এগুলি থাকার ফলে আইওটি যেটা হচ্ছে, যে ডিভাইস থেকে ডাটা নিব, এটা আরো অনেক উন্নত হচ্ছে। তো উন্নত কিভাবে হচ্ছে এটা আমি পরে দেখতেছি, পরের স্লাইড গুলোতে বিশ্লেষণ করব। এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। হুম আজকে যে ক্লাসটা নিচ্ছি, সরি, তো সেটার মেইন পার্টটা হচ্ছে আমাদের এই জিনিসটা, যে আইওটি কিভাবে কাজ করে। আইওটিটা কাজ করে প্রথমে ডেটা কালেকশন। ডেটা কালেকশনটা করে কিভাবে, আমার বিভিন্ন রকম সেন্সর থাকবে। সেন্সর বলতে কিরকম হয়, ডিজিটাল সেন্সর হয়, অ্যানালগ সেন্সর হয়। ডিজিটাল সেন্সর বলতে হয় যেমন ধরেন আরএফআইডি, যেটা ওই যে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম। দেন হচ্ছে এই কিছু কিছু সেন্সর আছে এসপিআই, এই মাইক্রো এসডি কার্ড, এটা একটা সেন্সর হিসেবে কাজ করে। যখন আপনি দেখবেন কাজ করবেন তখন বুঝবেন। তারপর হচ্ছে এই ওয়েট সেল। আর অ্যানালগ সেন্সর গুলো হচ্ছে ওই যে ভোল্টেজ সেন্সর, কারেন্ট সেন্সর, টেম্পারেচার সেন্সর, ময়েশ্চার সেন্সর, হিউমিডিটি সেন্সর। এই সেন্সর গুলো হচ্ছে অ্যানালগ সেন্সর। এই সেন্সর গুলো আপনাকে হয় I2C তে বা এসপিআই তে ডাটা আপনার মাইক্রোকন্ট্রোলারে দিবে। দেন হচ্ছে এই ডিজিটাল সেন্সর গুলার সবগুলো সেন্সর ডাটা আপনার মাইক্রোকন্ট্রোলারে দিবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা সবাই তো মাইক্রোকন্ট্রোলার চিনি না, তাই না? আমি মনে করতেছি আমরা চিনি না, যারা চিনেন তাও ভালো। জি স্যার। মাইক্রোকন্ট্রোলার, হ্যাঁ, মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর হচ্ছে ছোট্ট একটা কম্পিউটার, ছোট্ট একটা আইসি, যেটার ভিতরে একটা কম্পিউটারের সকল গুণাবলী থাকে। সকল গুণাবলী বলতে কি, একটা কম্পিউটারে যেমন র্যাম আছে, রম আছে, প্রসেসর আছে, ইনপুট আউটপুট কানেক্টিভিটি আছে, তাই না? এখানেও ঠিক সেম, র্যাম, রম, দেন হচ্ছে আইও কানেক্টিভিটি থাকে। তো এই কি করবে এখন, প্রথম হচ্ছে আইও, যেটা ডাটা সংগ্রহ করবে আমার মাইক্রোকন্ট্রোলারটা বিভিন্ন ভাবে, অ্যানালগ ডাটা, ডিজিটাল ডাটা ও রিড করবে। প্রথমে মাইক্রোকন্ট্রোলার রিড করবে কি, যে 0 1 বা 1 0 1 0 1 0 বাইনারি আমরা যেভাবে দেখছি না মাইক্রোকন্ট্রোলার, সেইভাবে আমাকে ডেটাটা দিবে। এই ডাটা যখন একটা মানুষ দেখবে তখন কিন্তু এটা বুঝতে পারবে না। তখন এটাকে কি করে, ডাটাটাকে প্রসেসিং করে। প্রসেসিংটা কে করবে, মাইক্রোকন্ট্রোলার। যে 0 থেকে ধরেন আমার একটা ভোল্টেজ সেন্সর 0 থেকে 255 দিবে, 255 মধ্যে আমার ভোল্টেজ ম্যাক্সিমাম হচ্ছে এই 25 ভোল্ট রিড করবে। বা একটা টেম্পারেচার সেন্সর, সে আমাকে ভ্যালু দিল 25, এই ধরেন 240, এটা আমি বুঝলাম না, কিন্তু আমি যখন বললাম যে 29.5 ডিগ্রি সেলসিয়াস, তখন মানুষ এটাকে বুঝতে পারবে। তো আমরা কি করব, মেশিনের ফরম্যাটটাকে মানুষ রিডেবল ফরম্যাটে করাটাই, কনভার্ট করাটাই, সেটা করবে কে, মাইক্রোকন্ট্রোলার। ও ডাটা সংগ্রহ করে ডাটাটাকে প্রসেস করবে। এরপরে আসতেছে ডাটা স্থানান্তর।
এখন আইওটি যেটা হচ্ছে, আমি তো মাইক্রো কন্ট্রোলার থেকে ডাটা নিয়ে রিড করা বা ডিসপ্লেতে দেখানো, এটা আইওটির পার্ট না, আইওটি না। আইওটি হচ্ছে ওই ডাটাটাকে আমি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গায়, যেমন ধরেন আমি পৃথিবীর যে কোনো জায়গায় পাঠানো, বা আমার মোবাইলে, আমার অফিসের বসে, বা যে কোনো জায়গায় পাঠানোটাই ইন্টারনেট অফ থিংস। তো এই জন্য আমাকে পাঠাইতে হবে, মাইক্রো কন্ট্রোলার থেকে ডাটাটা পাঠাতে হবে একটা সার্ভারে, আমি ডিরেক্ট মোবাইলে পাঠাইতে পারবো না। তো সেই জন্য আমাকে কি করতে হবে, এই যে একটা ওয়াইফাই বা 4G LTE কানেক্টিভিটি থাকবে, বা ডাটা, তারপর হচ্ছে বিভিন্ন রকম কমিউনিকেশন, যেটা আমার মাইক্রো ইন্টারনেটের মতো কমিউনিকেশন, যেটা আমার মাইক্রো কন্ট্রোলার থেকে এই ডাটাটা সার্ভারে পাঠাবে। তারপর হচ্ছে ডাটা প্রসেসিং, ডাটা বিশ্লেষণ, হ্যাঁ। তারপর হচ্ছে আমার কম্পিউটার, আমার সার্ভার এটাকে অ্যানালাইজ করবে যে এই ডাটা নিয়ে আমি কি করব, কাকে কি ডাটা দেখাবো। হয়তো একটা কোম্পানিতে আছে, ওর মেশিন অনেকগুলো আছে, সে এই মেশিনে সব ইনফরমেশন চায় না, সে জানতে চায় শুধু 100টা মেশিন আছে, কখন চললো কখন বন্ধ হইলো। আবার যে লাইনম্যান আছে, সে হয়তো জানতে চাচ্ছে যে কোন মেশিনের কোন সেন্সরটা, কোন পার্টটা কাজ করে, কোন পার্টটা কাজ করে না। তো এইটা বিশ্লেষণটা করবে ওয়েবসাইট বা ব্যাকএন্ড, পরে হচ্ছে এটা ইউজারকে দেখাবে। যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইট ঢুকলে কেউ অ্যাডমিন হিসেবে ঢুকে, কেউ সুপার অ্যাডমিন হিসেবে ঢুকে, সবার তো একই রকম অ্যাক্সেস থাকে না। যেমন আমার ভার্সিটিতে যে চেয়ারম্যান, সে যতটুকু অ্যাক্সেস থাকবে, একজন ফ্যাকাল্টির ততটুকু অ্যাক্সেস থাকবে না, এরকম। তারপর হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মনে হচ্ছে, আমি একটা ফায়ার অ্যালার্মের এক্সাম্পল দিই। আমার বাসায় আগুন লাগছে, এটা আমি ইন্টারনেটের মাধ্যমে আমার মোবাইলে দেখতে পারলাম, আগুন লাগছে, আমার মোবাইলে নোটিফিকেশন যাচ্ছে, আমি বাইরে আছি। অ্যাকশনটা কি, আমি চাইলে ম্যানুয়ালি একটা সুইচ এই অন অফ করে দিতে পারি, বা কাউকে ফোন নিতে পারি। এখন আইওটির মাধ্যমে অ্যাকশন মানে হচ্ছে, আমি আবার মোবাইলকে কমান্ড দিব যে বাসায় যে পানির লাইনটা আছে, পানির লাইনটা যাতে চালু হয়ে যায়, যেহেতু আগুন লাগছে। ওদের হয়েছে আমার একটা মেশিন ফল্ট হয়েছে, আমি জানতে পারলাম, আমার মোবাইলে দেখতেছি, আমি এখান থেকে ইয়ে পাঠাই, আরেকটা ডিভাইস পাঠাই, ওই মেশিনটাকে অফ করার কমান্ড দিয়ে দিলাম, তাহলে অ্যাকশনটা আমি পাঠাইতে পারি আইওটির মাধ্যমে। তো আমরা সবাই বুঝতে পারছি যে আইওটি কিভাবে কাজ করে। জি স্যার, হ্যাঁ বুঝতে স্যার। পারছি। হ্যাঁ, আপনারা মাইকটা খোলা রাখবেন, যদি নয়েজ না থাকে তাহলে ভালো হবে, কারণ আমরা ফিডব্যাক চাই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমিও বুঝতে সুবিধা হবে যে আপনাদের এই কতটুকু এই বোধগম্য হচ্ছে বিষয়টা। তো সেই অনুযায়ী আমি কমপ্লেক্স বা সিম্পল করার চেষ্টা করব ওয়ার্ড গুলা। হুম। আচ্ছা, এখন ধরেন আমি বুঝলাম যে আইওটি জিনিসটা এভাবে কাজ করে, এইটা দিয়ে এভাবে কাজ করা যায়, বাট আই ক্যান নট ইমাজিন হোয়াট টু ডু উইথ দ্যাট। আমি চিন্তা করতে পারতেছি না, আইওটি, হ্যাঁ এটা তো অনেকে বানাচ্ছে, লাইট, ফ্যান অনেক বানাচ্ছে, এটা কি করব আমি? এটা আমি ক্যারিয়ার হিসেবে নিলে আমার লাভ কি হবে, বা আমার এটা কোথায় আমি ইমপ্লিমেন্ট করব আমার বিষয়টা? আমি কি ভার্সিটিতে বানাই, কাজটা শিখেই শেষ, নাকি ওইখান থেকে আরো কিছু আছে? আপনি যখন আইওটির বেসিক পার্ট গুলা করবেন, ইন্টারফেস করবেন, ওইটা মাত্র শুরু, ইটস এ বিগিনিং অফ ইউর জার্নি, ইউর ক্যারিয়ার। দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন, যে আপনি রিয়েল লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি ব্যবহার ক্ষেত্রগুলা, হ্যাঁ। শিল্প যোগাযোগ ক্ষেত্রে, এখন শিল্প ক্ষেত্রের কেউ এক্সাম্পল দিতে পারেন যে আইওটি কিভাবে কাজ করতে পারে, বা কিভাবে সম্ভব এটা আইওটি ইমপ্লিমেন্ট করা? জি স্যার, একটা বলো। কোম্পানি তো পুরোটাই ইন্টারনেট বেসড এখন সম্ভব। এখন জি সরি, এখন আমরা জি আমার যদি একটা কোম্পানি থাকে, আমি যদি চাই তো সবকিছু ইন্টারনেট থেকে কন্ট্রোল করতে পারবো। যেমন কে আসলো কে গেল, এটার আমরা ডাটাবেসটা পাচ্ছি, কোন কোন মেশিন চালু হলো, কোন কিভাবে আমি কি করতে চাচ্ছি না চাচ্ছি, সব ইনপুট আমি দিয়ে দিতে পারবো, মানে ইনস্ট্রাকশন সবকিছু দিয়ে দিতে পারবো। সব ইন্টারনেটের মাধ্যমেই তো করা সম্ভব। জি। আর কেউ আছেন যে ইন্ডাস্ট্রিতে আমি কিভাবে আইওটি ইমপ্লিমেন্ট করব? আমার কোম্পানি আছে। ওকে, আমি বলি, আমার একটা কোম্পানি আছে, কোম্পানিতে সরি, আমার কোম্পানিতে এই
25টা রোবোটিক আর্ম আছে। তো 25টা রোবোটিক আর্ম এটা স্বয়ংক্রিয়ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ফুড প্রসেসিং করে থাকে বা বিভিন্ন কাজ একসাথে করে। আমি কি করব, ওই মেশিনটার কোনো একটা সেন্সর আমাকে নষ্ট হইলো, আমি ইনফরমেশন পাঠিয়ে দিলাম কাকে, যে সিইও কে, যে এই মেশিনটা নষ্ট, আমি অ্যাকশন নিতে পারবো যে এই মেশিনটাকে রিপ্লেস করো, বা আমি ইলেকট্রিশিয়ানকে বলে দিব এটা চেঞ্জ করো, এটা আমি করতে পারি। তারপর হচ্ছে আমার সোলার লাগাইতে পারে আমার ইন্ডাস্ট্রিতে, বা সোলারের বিজনেস হইতে পারে, সেক্ষেত্রে কি করব, সোলারের পাওয়ারটা দিয়ে দিতে পারবো, বা ভবিষ্যতে রিসার্চ করতে পারবো যে সোলার পাওয়ারটা। জি বলেন সাগর খান, কিছু বলতে চাচ্ছেন? হুম, আচ্ছা। তো এইভাবে আমরা ইন্ডাস্ট্রি গুলোতে রোবট কন্ট্রোল করতে পারবো, রোবটের ডাটা নিতে পারবো, দেন হচ্ছে আমার কোন মেশিন কতক্ষণ চলে, কিভাবে চলে, আমি এইটার ইনফরমেশন নিতে পারবো, অন অফ করা অটোমেটিক্যালি। তারপর হচ্ছে পাওয়ার কনজাম্পশন, আমার কতটুকু পাওয়ার লাগতেছে কোন মেশিনে, আমার টোটালি কোম্পানিতে কি কি লাগতেছে সবগুলো আমি আইওটির মাধ্যমে পাঠাইতে পারবো। আমি সিইও একটা কোম্পানিটা, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি আমার কোম্পানিটাকে এই দেখতে পারবো। নর্মালি আপনি যখন সিইও হবেন কোথাও কোনো কোম্পানির, যখন আপনি চাবেন যে আমার কাছে তথ্য আসুক আমার কোন ইউনিট চলে কোন ইউনিট চলে না, তাই না? ওরা তো সবসময় জানতে চায় যে আমার কয়জন কর্মী আসছে, কয়জন নাই, কয়টা মেশিন চলছে। তো সেক্ষেত্রে আইওটি ইমপ্লিমেন্ট করে তাকে আমি সব তথ্য পাঠাইতে পারবো, সে ওই তথ্য দিয়ে আমাকে সিদ্ধান্ত দিতে পারবে, আমার প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বেড়ে যাবে। দেন হচ্ছে স্মার্ট হোম। এখন একটা নতুন ইন্ডাস্ট্রিজ আছে, এই ইন্ডাস্ট্রিজটা মূলত দখল হচ্ছে চাইনিজদের। মূলত ওরা হচ্ছে স্মার্ট লাইট, স্মার্ট সুইচ, স্মার্ট প্লাগ বানাচ্ছে, স্মার্ট ক্যামেরা। তো এটা এটা একটা বিজনেস। তো আমরা যখন বাংলাদেশে এই বিজনেসটা শুরু করব, আমরা তখন এটা নিয়েও ব্যবসা করতে পারি যে আমি স্মার্ট লাইট, স্মার্ট সুইচ বানাইতে পারবো বাংলাদেশে বসে, চাইনিজ প্রোডাক্ট আর ব্যবহার করবো না। হুম, তখন আমারটাই সবাই ব্যবহার করবে, আমি যদি ভালো সার্ভিস সাপোর্ট দিতে পারি। তো এটা একটা ব্যবহার ক্ষেত্র হতে পারে। আরেকটা হচ্ছে কৃষি। তো আমাদের দেশে 80% মানুষ তো কৃষিকাজের সাথে যুক্ত একটা সময় ছিল, এখনো অনেক লোকই কৃষিকাজের সাথে সংযুক্ত আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে। তো কৃষিতে আমরা বিলিয়ন ডলার আমরা লস দিই প্রতি বছর। তো আমরা যেটা করতে পারি, আমরা কিছু স্মার্ট ডিভাইস দিতে পারি, স্মার্ট অ্যাওয়ারনেস ব্যবহার করতে পারি, যাতে আমাদের প্রোডাক্টিভিটিটা ইকোনমিক বৃদ্ধি পায় এবং ইকোনমি গ্রো করে, জিডিপি তে কন্ট্রিবিউট করে। তো কিভাবে আমি করতে পারি? প্রথমে হচ্ছে আমি একটা কৃষকের জমির সোয়েল ডাটা কালেকশন করতে পারি, ওয়েদারটা মনিটর করতে পারি, যে ইয়ারলি এই এই সময় এরকম ওয়েদার থাকে। ওই ওয়েদার দিয়ে আমি কৃষককে বলে দিতে পারি যে তুমি এই সময় এই শস্যটা উৎপাদন করো, এই সময় তুমি পানি দাও, এই সময় তুমি শস্যে এই ওষুধটা দাও। তারপর অটোমেটিক্যালি সে ওই যে জমির এই পানি দিতে পারবে, বন্ধ করতে পারবে। তারপর হচ্ছে সে অনেক কিছুই করতে পারবে। তো কৃষি ক্ষেত্রে এটার মানে একটা অবদান আছে। এটা যেহেতু এটা একটা বড় মার্কেট, আমরা এই ফিল্ডেও আমরা কাজ করতে পারি। আরো আছে, যেমন ধরেন যারা ফিশারিজ করতে চায়, মৎস্য, বায়োফ্লক্স, তারা কি করে, তাদের অক্সিজেন মেজার করতে হয় 24 ঘন্টা। তার কাছে যদি একটা আইওটি ডিভাইস থাকে, যে সড়ক 24 ঘন্টা ডিজলভ অক্সিজেনের পরিমাণটা মেজার করবে, সে দেখতে পারবে যে অক্সিজেনটা কখন চালাইতে হবে, কখন বন্ধ করতে হবে। সেক্ষেত্রে তাকে অনেক হেল্প করবে এই বিষয়টা। তাকে বারবার তার সাইটে গিয়ে, পুকুরে গিয়ে চেক দিতে হবে না, সে বাসায় বসে দেখতে পারবে। আরো সেচ ব্যবস্থা, অটোমেটিক পানি অন, পাম্প অন অফ করতে পারি, আমরা সোলার ইন্টিগ্রেশন করতে পারি, সোলার পাওয়ার মেজার করতে পারি। তো আমরা এগুলি আইওটির মাধ্যমে করতে পারি। তারপর হচ্ছে হেলথ কেয়ার। তো এডুকেশন, হেলথ কেয়ার হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে কমপ্লেক্স একটা সেক্টর আইওটির জন্য। হেলথ কেয়ার কি সবচেয়ে ক্রুশিয়াল এই জন্যই বলতেছি, আমার মা বাবা অসুস্থ, আমি তাদেরকে মনিটর করতে চাই, তাদেরকে দেখভাল করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি বিদেশে থাকি, আমার মা বাবা বাসায় থাকে, বা আমি অফিসে থাকি, আমার মা বাবাকে ট্র্যাক করা, বা আমার কিছু আছে বাসায় বসে ট্র্যাক করা। সেক্ষেত্রে আমরা হার্ট পালস সেন্সর আছে, ওইটার ডাটা নিয়ে দেখতে পারি। তারপর হাসপাতালের জন্য আমি একটা ডিভাইস বানাইতে পারি, যেটা হচ্ছে রোগীদের ব্লাড প্রেশার মনিটর করবে, তারপর হচ্ছে হার্ট পালস মনিটর করবে, এই
এইসব ডাটা মনিটর করে সারাক্ষণ একটা সার্ভারে অটোমেটিক গ্রাফ জেনারেট করবে, এবং ডক্টর সকালবেলা এসে দেখতে পারবে যে এই রোগীর এই কন্ডিশন। আমি যখন দেখলাম যে রাত 10টা বাজে এরকম জ্বর আসতেছে, রাত 11টা বাজে এরকম জ্বর আসতেছে, এই 12টা বাজে নেমে যাচ্ছে, আবার 2টা বাজে আসতেছে, তো ডক্টর বুঝে যাবে, সহজেই বুঝে যেতে পারবে যে এই রোগীটার কোন ধরনের ফ্লু হয়েছে, এক এক ফ্লুর এক এক সিমটম। তাহলে চিকিৎসার ক্ষেত্রে আইওটি অনেক হেল্প করবে এই যে এসব করার জন্য। নর্মালি এই নার্সরা একটু পর পর আসে চেক করে, বাট আমার কাছে যখন একদম গ্রাফ থাকবে তখন আমি ইজিলি এটাকে চেক করতে পারবো। ইভেন এই জিনিসটা যেহেতু আমাদের একটা ইন্টারনেটের সার্ভারে সেভ করা আছে, তো এই রোগীর 5 বছর পরেও যদি কোনো সমস্যা হয় ওর ডাটা অ্যানালাইজ করতে পারবো যে এই রোগীর হয়তো এই 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 রোগ হওয়ার সম্ভাবনা বা এর ঘন ঘন যক্ষা হয়, তখন হাসপাতালে নেওয়ার সাথে সাথে যক্ষার ওষুধ দিবে, বা হাসপাতাল নেওয়ার সাথে সাথে ফ্লুর ওষুধ দিবে, ভ্যাকসিন দিবে। ও বুঝে যাবে, কারণ হচ্ছে আমার কাছে ওর ডেটা আছে। তবে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অবশ্যই আইওটির অনেক গুরুত্ব আছে, এবং এটার ব্যবহার অনেক, এবং ভবিষ্যতে এটার ব্যবহার বৃদ্ধি পাবে। তো আমরা চাইলেই এই হেলথ কেয়ার অ্যাপ বানাইতে পারবো না, বা হেলথ কেয়ার ডিভাইস বানাইতে পারবো না। আমাদের সার্টিফিকেশন লাগবে, এগুলো লাগবে। যখন আমরা কাজ করব হেলথ কেয়ার নিয়ে, কারো আগ্রহ থাকবে, তখন হচ্ছে আমি বলে দিব কিভাবে কি করতে হয়, বিজনেস করতে হয়। তো এটা আপনারা পরে জানতে পারবেন। এরপর হচ্ছে স্মার্ট সিটি, স্মার্ট হোম, দেন হচ্ছে আচ্ছা নুসরাত, ফিটনেস ব্র্যান্ডটা কি? আচ্ছা এই যে আমরা যখন অনেক স্মার্ট অ্যাপস, এই স্মার্ট ব্যাসলাইট দেখি না, অনেকে ঘড়ির মতো রাখে, ওইখানে হচ্ছে আমার ব্লাড প্রেসার, তারপর হচ্ছে আমি মুভমেন্ট যতগুলো আছে ওইগুলো ট্র্যাক করে। ওই ব্যান্ডটা কি করে, শুধু আমার ব্লাড প্রেসার আর হচ্ছে আমি যে কতক্ষণ ঘুমাচ্ছি, তারপর হচ্ছে কতক্ষণ হাঁটতেছি, এটা ট্র্যাক করে। তো ওইটা বলে দেয় যে আমার আরো বেশি হাঁটা প্রয়োজন, বা আমি আজকে কম হাঁটছি, বা আমার প্রেসারটা কম, বা আমি কম ঘুমাইছি। এই জন্য ফিটনেস ব্র্যান্ডটা ব্যবহার করা হয়। এটা মোবাইলের সাথে কানেক্টেড থাকে, তাহলে আমি মোবাইলে দেখতে পারি যে আমার হেলথের কি অবস্থা, বা আমি আজকে কি কি করছি অ্যাক্টিভিটিস, বা আমি গত 1 মাসে কি পরিমাণ কাজ করছি, দৌড়াইছি, তারপর ঘুমাইছি, এগুলি দেখা যায় এই ফিটনেস অ্যাপস এর মাধ্যমে, ফিটনেস ব্যান্ডের মাধ্যমে। বুঝছেন? আচ্ছা, তারপর হচ্ছে স্মার্ট হোম, স্মার্ট লাইট, দেন হচ্ছে স্মার্ট লক, যেটা বললাম চাইনিজরা বানাচ্ছে। স্মার্ট টেলিভিশন এখন আমরা দেখতেছি মোবাইল অ্যাপস দিয়ে টেলিভিশন কন্ট্রোল করা যায় বা অন অফ করা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরাও কন্ট্রিবিউশন করতে পারি স্মার্ট সিটিতে। তারপর হচ্ছে এই উর্বন এরিয়াতে, যেগুলি গ্রামে, আমরা লাইটিং করতে পারি, যে একটা নির্দিষ্ট সময় অফ হবে, অন হবে। আমার বাসায় বা আমার শহরে, আমার বিল্ডিং এ, আমার বাড়ির মালিককে বলতে পারি যে আমার একটা ডিভাইস আছে, এটা দিয়ে তুমি তোমার সবগুলা লাইট তুমি কন্ট্রোল করতে পারবা বাসায় বসে, তোমার সিকিউরিটি গিয়ে গিয়ে দেখতে হবে না। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা এগুলি, এই সিটি প্ল্যানিং, যেমন স্ট্রিট ল্যাম্প আছে, এগুলা রাস্তায় রাস্তায় এটা গিয়ে গিয়ে অন অফ করতে হবে না। বা অনেক সময় শীতকালে যে সময় সন্ধ্যা হয়, গরমকালে হয় না, তো ওরা একটা টাইম সেট করে দেয়। কিন্তু আমরা চাইলে ব্রাইটনেস এর উপরে বা আলোর উপরে নির্ভর করে লাইট গুলা, ফ্যান গুলা অন অফ করতে পারি। বা একটা ক্লাউড ডেটাবেস থাকলে ওইখান থেকে আমি এক এক এলাকার এক এক রকম লাইট কন্ট্রোল করতে পারি, ইন্টারনেট কানেক্টিভিটি থাকলে। এটা দেন হচ্ছে আমরা যাই ব্যবহার ক্ষেত্রে, তো বুঝলাম যে অনেকগুলা ব্যবহার আছে, চিকিৎসা, তারপর হচ্ছে মেশিনারিজ, কৃষি, এবং হচ্ছে স্মার্ট হোম। আচ্ছা, এখন আইওটির সুবিধা এবং অসুবিধা। হ্যাঁ, আইওটির সুবিধাগুলো বলতে কি, ধর না আমি যখন এই একটা ডিভাইস কানেক্টিভিটি দিলাম, তো আমার বাসায় আমি এখন ধরেন ঢাকায় বসে আমার গ্রামে যে কোনো কিছু, একটা পেশেন্টকে মনিটর করতে পারতেছি, বা একটা পাম্প ওপেন করতে পারতেছি, দেন হচ্ছে বা আমি এই লাইট ফ্যান চালাইতে পারতেছি, যে কোনো কিছু করতে পারতেছি। তার মানে আমার স্বাচ্ছন্দ্যটা বৃদ্ধি করে দিছে, আমার লাইফ লাইফ স্টাইলটা চেঞ্জ করে দিছে। হয়তো আমাকে বারবার যেতে হইতো গ্রামে, এখন আমি বাসায় বসেই দেখতে পারতেছি, এই জন্য যেতে হবে না। দেন হচ্ছে কার্যকারিতা বৃদ্ধি। যেমন ওই যে বললাম, হাসপাতালে এই রোগীদেরকে বারবার মনিটর করা অনেক কষ্ট, তখন এখন আমার ডিভাইস থাকলে, আইওটি ডিভাইস থাকলে, সে কি করবে, এই বারবার এই সে তো কনস্ট্যান্টলি মনিটর করতেছে, কোনো মানুষের প্রয়োজন নাই। মানুষের তো অসুস্থ হয়, মেশিন তো অসুস্থ হবে না, সে সবসময় আমাকে ডাটা দিচ্ছে।
তাহলে আমার কার্যকারিতা বৃদ্ধি পাবে। হয়তো একটা নার্স একবারে 100 জনকে দেখতে তার 5 ঘন্টা লাগে, কিন্তু আইওটি ডিভাইস সেকেন্ডের ভিতর সবার ডাটা দিয়ে দিবে, 100 জনের ডাটা। তাহলে আমার কার্যকারিতাও বৃদ্ধি পাচ্ছে, একজন এক্সট্রা নার্সের প্রয়োজন হচ্ছে না, অথবা একটা এক্সট্রা মেশিনের প্রয়োজন হচ্ছে না, মেশিনের কেয়ারের জন্য লোকজন প্রয়োজন হচ্ছে না, কারণ আমার মেশিনই সব বলে দিচ্ছে যে ওর হেলথের কন্ডিশন কি। তারপর হচ্ছে তথ্যভিত্তিক সিদ্ধান্ত। এটা কেমন? যেমন ধরেন আমার কাছে গত 5 বছরের ডিভাইসের ইনফরমেশন আছে, দেখলাম যে আমি এই মেশিন থেকে 10 লাখ টাকা লাভ করতেছিলাম, বাট লাস্ট 2 বছরে 1 লাখ টাকা করে লাভ করতেছি। বা আরেকটা, এই মেশিনটা যদি চেঞ্জ করি তাহলে হয়তো আরো বেশি টাকা লাভ করবো। তো সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে কোন মেশিনটা আমি দিব, বা আমার এই মেশিনটা কেপাবল না, আমি সিদ্ধান্ত নিতে পারবো, যেহেতু আমার কাছে ডেটা আছে, বা আমার কার্যকারিতা দেখতে পাচ্তেছি, বা আমার ইফিসিয়েন্সি ওয়ার্কলোড আমি দেখতে পাচ্তেছি। সেক্ষেত্রে আমি তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবো ডাটা অ্যানালাইসিস করে। দেন হচ্ছে নিরাপত্তা বৃদ্ধি। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা নিরাপদ, যেমন ধরেন আমার মেশিন, আমি একজন মানুষকে বললাম যে তুমি আমার মেশিনটা দেখে আসো কি অবস্থা, ভোল্টেজ, কারেন্ট, টেম্পারেচার মেজার করো। সে হয়তো ভুলভাল একটা দিয়ে দিতে পারে যে এটা এইভাবে সম্ভব, এটা এইভাবে করলো, বা ভুল মেজারিং করলো। তো আমি তাকে ট্রাস্ট ইস্যু জন্য আমি বিশ্বাস করতে পারলাম না, বা উম, আমার সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। কিন্তু আমি যদি একটা ডিভাইস লাগাই আইওটি, তাহলে সে কি করবে, আমাকে নির্ভর ভাবে সে আমাকে ডেটাটা দিবে এবং আমি তাকে ট্রাস্ট করতে পারি। এখন আইওটির কিছু অসুবিধাও রয়েছে, যেমন গোপনীয়তা। কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেট কানেক্টিভিটি থাকলে মানুষের গোপনীয়তার সমস্যা হয়, একজনের ডিভাইস আরেকজন কন্ট্রোল করতে পারে, বা ডাটা চুরি হইতে পারে। তো সেক্ষেত্রে গোপনীয়তা একটা বড় সমস্যা। তো সেক্ষেত্রে অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম ব্যবহার করলে এই সুবিধা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, এই ঝুঁকি থেকে। দেন হচ্ছে নিরাপত্তা ঝুঁকি। নিরাপত্তাও সেম, যেহেতু আমার সিকিউরিটি ক্যামেরা যদি ইন্টারনেটের সাথে কানেক্ট করা থাকে, কেউ হ্যাক করে নিতে পারে, আমার ডাটা নিয়ে যেতে পারে, ডাটা ডিলিট করে দিতে পারে। সেক্ষেত্রে ইন্টারনেটের জন্য এটা একটা নিরাপত্তা ঝুঁকি থেকেই যায়, বাট এটাও আমরা সমাধান করতে পারি আমরা এওয়ার থেকে। দেন হচ্ছে ডিভাইসের নির্ভরযোগ্যতা হচ্ছে, ধরেন আপনার ডিভাইস অনেক সময় ফাংশনিং না, বা নষ্ট হয়ে গেছে, আমি বুঝি না, আমি চেক করি নাই, ক্যালিব্রেশন করিনি। সেক্ষেত্রে ডিভাইসকে বারবার রুটিন ইন্সপেকশন করলে এই নির্ভরযোগ্যতা বাড়ানো সম্ভব। আদারওয়াইজ আমরা হার্ডওয়্যারের উপরে যদি ডিপেন্ডেন্ট হয়ে যাই, হার্ডওয়্যার ভুল রিডিং দিলে আমরা ভুল সিদ্ধান্ত নেব, এই জন্য এটা একটা ঝুঁকি। আর আইওটির যেহেতু এটা মেইন উপাদান, এটা যে নেটওয়ার্ক নির্ভরতা, এটা একটা অসুবিধা, যে এটাকে 24 আওয়ার্স কানেকশনে রাখতে হয়, তাহলে আমি ডাটা পাবো 24 আওয়ার্স। বাট আমরা এখন অ্যাডভান্স এআই বা স্টোরেজ ডিভাইস ব্যবহার করে, যে আমার যখন অফলাইনে থাকবো তখন সে একটা ডাটাগুলো স্টোর করে রাখবে, রেকর্ড করে রাখবে, পরে আমাকে দেখাবে। আদারওয়াইজ অল্টারনেট নেটওয়ার্ক কানেক্টিভিটি ব্যবহার করতে পারি, যেমন জিএসএম, যে কিনা মেসেজ দিবে, সেটা ইমার্জেন্সি ক্ষেত্রে সেটাও আমরা করতে পারি। তো আইওটির ভবিষ্যৎ সম্পর্কে আমরা তো দেখলাম যে 2টা স্লাইড আগে, যে আইওটির ব্যবহার আর ভবিষ্যৎ মোটামুটি সেম, ভবিষ্যতেও সেম হবে, কিছুটা অ্যাডভান্স হবে, হয়তো আরো অনেক কিছু আসতে পারে যা এটা আমরা এখন ইমাজিন করতে পারতেছি না। যেমন ধরেন এআই, মেশিন লার্নিং এর সাথে আইওটি ব্যবহার করতে পারি, আমরা রোবোটিক্স এর সাথে আইওটি করতে পারি। যেমন আমার একটা রোবট আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে আমার সাথে কথা বলে, ছবি তোলে। এখন সে ছবিটা ওর কাছেই রাখতেছে, কিন্তু আমি যদি আইওটি রাখতে পারি রোবোটিক্স এর সাথে, দেন হচ্ছে আমি আমার মোবাইল দিয়ে তার সবকিছু কন্ট্রোল করতে পারি, ফার্মওয়্যার আপডেট করতে পারি, যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারি। তো এআই, মেশিন লার্নিং এর ক্ষেত্রে আইওটির একটা ইমপ্লিমেন্টেশন সম্ভব। তারপর হচ্ছে ধরেন আমাদের এখন বাংলাদেশে 5G নিয়ে কাজ করতেছে, এবং বিশ্বের অনেক দেশে 5G আছে। তো 5G মানে কি, অনেক ডাটা, অনেক স্পিডে ডাটা। তো আমার মেশিন থেকে আমি খুব দ্রুত ডাটা নিতে পারবো। আগে হয়তো ছোট ছোট ডিভাইস, সেন্সর লাগাইতাম, এখন ক্যামেরা লাগাই আমি মেশিনের ডাটা নিতে পারবো এক্সাক্ট। যে আমার ওষুধের কোম্পানি আছে, ওইখানে আমি একটা ক্যামেরা লাগাই দিলাম, যে কতগুলো ওষুধ প্রডিউস করতেছে, ফল্টি ওষুধ সে চিনতেছে এবং সেটাকে ফেলে দিচ্ছে, সেটা আমি এআই এর মাধ্যমে
ব্যবহার করতে পারি এবং আইওটির মাধ্যমে সেটা আমি আমার মোবাইল থেকে দেখতে পারি যে আমার ফল্টি ওষুধ কতগুলো বের হয়েছে, তাহলে আমাকে কি সিদ্ধান্ত নিতে হবে। দেন হচ্ছে অটোনোমাস কার। আমরা তো সবাই টেসলা দেখছি, টেসলা সরি, আমরা টেসলা গাড়ি দেখছি। এখানে অনেক কোম্পানি আছে যারা অটোনোমাস কার বানায়। কারে কিন্তু এটা একটা মূল উপাদান যে এই আইওটি থাকতে হবে, ওরা সার্ভার থেকে ওরা কন্ট্রোল করে, নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকবে, জিপিএস নিবে। সেক্ষেত্রে অটোনোমাস কারে দেন হচ্ছে ম্যানুয়াল কারেও আইওটির ব্যবহার আছে। যেমন আমরা গাড়ির ট্র্যাকিং ডিভাইস দেখতেছি, বেবি ট্র্যাকিং, এই ট্র্যাকিং ডিভাইস গুলোতে আইওটি থাকতে হয়, তাহলে আমি আমার ডেস্টিনেশনকে রিমোটলি ট্র্যাক করতে পারি, যাকে ইচ্ছা গাড়ি, তারপর হচ্ছে সবকিছু। তো সেক্ষেত্রে এটার ব্যবহার আরো বৃদ্ধি পাবে, মানুষের আরো ডিপেন্ডেন্সি তৈরি হবে এসবের উপরে। এবং স্বাস্থ্য সেবার তো এটা এখনো অনেক পিছনে আছি, বাট যারা এই ফিল্ডে কাজ করবেন, এটার মার্কেট অনেক বড়। স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করতে হলে আমরা অনেক কষ্ট করতে হয়, কিন্তু একবার একটা স্বাস্থ্য সেবার ডিভাইস যদি সার্টিফাইড হয়ে যায়, তাহলে কিন্তু এটা সারা জীবন এটা ব্যবহার করা যাবে। তো সেটা একটা বড় ক্যারিয়ার হইতে পারে। দেন এরপরে আসি আমরা এই কোশ্চেন এন্ড আনসার। তো আমি এতক্ষণ যা বলছি হয়তো সবাই বুঝতে পারবে বা অনেক প্রশ্ন থাকবে, আমি আশা করি সকলের প্রশ্ন থাকবে। তো আমি চাবো আমাকে যদি আপনারা এই প্রশ্ন করতেন, যার মনে যত প্রশ্ন আছে, মাইক ওপেন করে। কারো কোনো প্রশ্ন নাই? জি মাহতাব, মহাতাব, আপনি হ্যান্ড রেজ করেছেন, প্রশ্ন করতে পারেন। জি, জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে বললেন যে ডিভাইস থেকে ডেটাটা ক্লাউডে যাবে, এখানে ক্লাউড বলতে কি বোঝানো হয়েছে? ক্লাউড বলতে বোঝানো হচ্ছে, নর্মালি আমি কি করতেছি আমার বাসার কম্পিউটারে, এই যে বিভিন্ন ফাইল আমার কিসে রাখতেছি, আমার একটা হার্ড ড্রাইভে রাখতেছি, তাই না? যেটা শুধু আমি জি স্যার। আমার বাসা থেকেই অ্যাক্সেস করতে পারি। কিন্তু এই যখন আমি এটা বাইরের থেকে অ্যাক্সেস করতে পারবো, চাবো আমার কম্পিউটারটাকে, তখন এটা সম্ভব না। বাট ক্লাউড এমন একটা কম্পিউটার যেটা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, বুঝছেন? যেমন আমরা এই এই যে গুগল ড্রাইভ আছে না, হ্যাঁ। গুগল ড্রাইভ, গুগল ফটোস, ওরা আমার ছবিগুলা রেখে দেয় এবং আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে লগ ইন করে আমি ফাইলগুলো দেখতে পারি, তাই না? ঠিক সেম আইওটির ক্ষেত্রেও আইওটির বিভিন্ন রকমের সার্ভার আছে। ওইটা হচ্ছে ফাইল সার্ভার, যারা গুগলের ড্রাইভ বা আইক্লাউড, এরা শুধু ফাইলেই রাখে, এরা কোনো কাজ করে না, বা এই ফিল্ডের কাজ করে। কিন্তু যখন আমরা আইওটি জিনিসগুলা করব, আইওটির জন্য ওর হচ্ছে রিয়েল টাইম সার্ভার লাগবে। রিয়েল টাইম সার্ভার হচ্ছে মানে কি, মেশিনের ডাটা সরাসরি উইথিন এ সেকেন্ড আমার কাছে চলে আসবে, সেটাই হচ্ছে এই যে ক্লাউড সার্ভার। তো একটা ক্লাউড সার্ভারের এক্সাম্পল দিচ্ছি আপনাকে, হ্যাঁ? জি। এই প্রথম আপনারা তো যেহেতু আরডুইনো বা নোড এমসিইউ নিয়ে অনেকে কাজ করছেন, সেটা হচ্ছে ওকে। আচ্ছা, আইওটি ক্লাউড গুলা হচ্ছে আমার আইওটি ডিভাইসের জন্য সাজানো একটা ক্লাউড ডিভাইস সার্ভার, যেখানে আমার মেশিনের ডাটাগুলা এই সার্ভারে জমা হবে এবং আমি আমার অ্যাপস এর মাধ্যমে এই সার্ভারের সাথেই কানেক্ট করলে আমি দেখতে পারবো আমার ইনফরমেশন গুলা। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। আর কারো প্রশ্ন বা আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আরেকটা কোশ্চেন ছিল জি, যে ডিভাইস গুলো যে ডাটা ট্রান্সফার করে, এটা কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ট্রান্সফার গুলো করে, বা কিভাবে কমিউনিকেশনটা হয়? ওকে। প্রথমে স্পেসিফিকলি কোনো ডিফাইন করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আইওটির জন্য না।
তবে আপনি যদি অ্যাজ এ বিগিনিয়ার কাজ করতে চান তাহলে আমি বলবো প্রোগ্রামিং সি দিয়ে ট্রাই করবেন। প্রোগ্রামিং সি হচ্ছে এমবেডেড সিস্টেম বা আইওটি বা মেশিনের সাথে কমিউনিকেশন করার জন্য একটা ভালো মেথড। বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে করা যাবে না তা না, তবে প্রোগ্রামিং সি শিখলে আপনার যেহেতু সময় আছে তাহলে আপনি ইজিলি যে কোনো অন্য প্রোগ্রামিং এ সুইচ করতে পারবেন এখন, এবং মাইক্রো কন্ট্রোলার বা প্রসেসরের আর্কিটেক্ট লেভেলটাকে বুঝতে পারবেন যে রেজিস্টার ডাটা কি, র্যাম থেকে ডাটা কিভাবে নিতে হয়। সেক্ষেত্রে প্রোগ্রামিং সি দিয়ে কাজ করলে ভালো হবে। তাহলে আমি প্রোগ্রামিং সি দিয়েই ডাটাটা ট্রান্সফার করতে পারবো। তো আমি যখন সবার প্রশ্ন শেষ হবে তখন আমি একটা লাইভ এক্সাম্পল দিব যে একটা প্রোগ্রাম করে কিভাবে একটা ডিভাইস কানেক্ট করা হয়। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ওয়েলকাম। আর কারো প্রশ্ন? স্যার একটা কারো মনে প্রশ্ন কোশ্চেন ছিল। থাকলে হ্যাঁ বলেন। স্যার এআই এর সাথে আইওটি যুক্ত হওয়ার আগে এবং পরে কি পরিবর্তনটা হয়? আচ্ছা, ধরেন আমার কাছে একটা রোবট আছে, তার কাছে এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়, হ্যাঁ। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। যেমন ধরেন আমার রোবটটা কি করতেছে, সির্ফ একটা অবজেক্ট দেখতেছে, ওর সাথে একটা ক্যামেরা আছে, সে একটা মানুষকে দেখতেছে, রিকগনাইজ করতেছে, এবং সে বলে দিতে পারতেছে যে হ্যাঁ, হাই, হ্যালো, এই লোকটা সে, এই লোকটা আমার পরিচিত মানুষ। বা আমি বললাম যে এটা গিলটি, ধরেন আমার পুলিশের সার্ভারে আছে যে চোরের একটা ডেফিনেশন আছে, ও পুলিশের সার্ভারে সার্চ করে দেখলো একটা চোর। এখন ও যখন ক্যামেরাতে দেখবে, ও তখন মেশিন লার্নিং ব্যবহার করে ডাটাবেস খুঁজেও দেখবে যে একটা চোর বা একটা গিলটি ক্রিমিনাল, বা ভালো ক্ষেত্রে বা সে একজন ভালো লোক। সে এআই কিন্তু এটা সহজেই ইমেজটাকে ক্যাপচার করে রিকগনিশন করতে পারবে। এটা হচ্ছে এআই এর কাজ। ব্যাকএন্ডে আরো অনেক কাজ করতে পারবে, এটা পারপাস। এআই কিন্তু জাস্ট ও কি করবে, মেশিনটাকে নিয়ে মানুষের তথ্য নিয়ে ও পর্যালোচনা করবে। আমার রোবটটা কি করবে, চিনবে এবং আমাকে বলতে পারবে এটা কি। কিন্তু যখন এটা একটা মেশিনের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু যখন আমি এই এআইটার একটা রোবটের আর্ম গুলা বাইরে থেকে কন্ট্রোল করতে চাই, বা ক্যামেরা গুলা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে চাই, বা রোবটের ফার্মওয়্যার আপডেট দিতে চাই, তখন আইওটি লাগবে। বুঝতে পারছেন যে আমি বিভিন্ন জায়গা থেকে রোবটের মোশনটা কন্ট্রোল করতে চাই, ও নিজে নিজে কন্ট্রোল না হয়ে আমার কথা মতো কন্ট্রোল করবে, বা আমার কথা মতো ভয়েস থেকে সে নিবে, তখন আইওটি লাগবে। আইওটি থাকলে কি হবে, দূর থেকে তাকে কন্ট্রোল করা। আর এআই মানে হচ্ছে ও নিজের ভিতর যে প্রসেসিং আছে ওইটা দিয়ে ইয়া করা, কমিউনিকেট করা। ধরেন একজন মানুষ, সে মানুষকে চিনতেছে, জানতেছে, কিন্তু তার কাছে মোবাইল নাই, সে তো কারোর সাথে কমিউনিকেট করতে পারতেছে না। কিন্তু তার সাথে যদি মোবাইল থাকে, সে পৃথিবীর যে কোনো জায়গায় মেসেজ দিয়ে জানাইতে পারবে। তো এআইটা হচ্ছে একটা মানুষ, ফেক মানুষ, যে কিনা সবকিছু চিনে, জানে, বুঝে, সিদ্ধান্ত নেয়, কিন্তু সে যখন টাকা ট্রান্সফার করবে তখন ইন্টারনেট, আইওটি লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর কারো প্রশ্ন? বা কারো ক্যারিয়ার রিলেটেড কোনো ইয়া থাকতে চাইলে প্রশ্ন করতে পারেন। স্যার আগামী বছরগুলোতে আইওটির উপর ক্যারিয়ার কেমন হবে? আচ্ছা, ধরেন আমরা এখন ছাত্র, তো এই আপনারা সবাই ছাত্র, আমিও একটা সময় ছাত্র ছিলাম, তো আমরা যখন কাজ করতাম তখন ভবিষ্যৎ নিয়ে আমাদের একটা কনসার্ন ছিল যে আমি এই ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করলে যখন এই জব সেক্টরে যাব তখন আমার প্রফেশনটা কি হবে বা আমি কিভাবে করব। যখন আমরা সবাই একটা সেম ট্র্যাকে আছি যে আমরা এমবেডেড সিস্টেম, আইওটি বা রোবোটিক্স নিয়ে কাজ করতে চাই, তো এইটার অনেক বড় ক্ষেত্র আছে। হুম, যেমন ধরেন এই আমি একটা কোম্পানিতে জব করি, আমার কোম্পানির নাম হচ্ছে ভেক্টর ফ্লো। সে কি করতেছে, এয়ারক্রাফটের জন্য ফ্লো সেন্সর বানাচ্ছে।
ঠিক আছে? জি স্যার। আমি ওইখানে কি করতেছি, পিসিবি ডিজাইন করতেছি এবং এই যে কানেক্টিভিটি আইওটি এই এমবেডেড কমিউনিকেশন পার্টটা করতেছি। তাহলে আমি কি করতে পারছি, সার্কিট বোর্ড। ওকে? তো দেন হচ্ছে আমি এই প্রোগ্রামিংটা করি ব্যাক এন্ডের, যে এমবেডেড ফার্মওয়্যার লেভেলে প্রোগ্রামিং করি এবং পিসিবি ডিজাইন করি। হয়তো আমাদের কেউ, সে কিনা ভালো প্রোগ্রাম লিখতে পারে, সে ফ্রন্ট এন্ড ডিজাইন করতে পারে, যে স্মার্ট ইউআই বানাইতে পারে, অথবা আইওটির বিভিন্ন লেয়ার থাকে, যেমন ধরেন সার্ভার বললাম, ক্লাউড। এই ক্লাউড যেটা আছে, এটা তো জাস্ট ইউআই, মানে হচ্ছে ড্যাশবোর্ডটা আমি দেখতে পাচ্তেছি। হুম। ও আমি সরি, আমি মনে হয় একটা ড্যাশবোর্ড দেখাইনি, আমি দেখাচ্ছি। হুম। হুম, আচ্ছা, এখন দেখতে পারতেছেন এই যে যে পেজটা আমি দেখতেছি, সেটাকে বলতেছে ইউজার ইন্টারফেস, তাই না? এটা মানে হচ্ছে ইউজার যেটা দেখতে পাচ্ছে। তো আমরা এটা ডিজাইন করতে পারি ভবিষ্যতে বিভিন্ন কোম্পানির জন্য, বিভিন্ন ইয়ার জন্য। তো এটা হচ্ছে, আর হচ্ছে ব্যাকএন্ডে যে কোডটা লেখা হয় সার্ভার, সেটা হচ্ছে আমরা এই যে ওইটারও একটা ক্যারিয়ার হতে পারে, যে আমি ব্যাকএন্ডে কাজ করতে পারি। হুম। আরেকজন থাকতে পারে ফার্মওয়্যার ডেভেলপার। ফার্মওয়্যার ডেভেলপার সে কি করতে পারবে, সে সেন্সরের ডাটা নিয়ে মাইক্রো কন্ট্রোলারে রিড করে সার্ভারে পাঠাবে, সে হবে ফার্মওয়্যার ডেভেলপার। ঠিক আছে? তাহলে অনেকগুলা ফিল্ড আছে এখানে। প্রথম হচ্ছে এক শ্রেণীর যারা ক্যারিয়ার করতে চান হার্ডওয়্যার নিয়ে, তারা করতে পারবেন কি, পিসিবি ডিজাইন করতে পারবেন, পিসিবি টেস্ট, ইন্সপেকশন, ইএমসি টেস্ট, এই কাজগুলা এখানে ইন্টিগ্রেশন থাকে। আমরা আইওটির এই পার্টটা করতে পারি, যে আমরা ভালো সেন্সরটা ডিফাইন করতে পারি। ওরা ডিজাইন করবে, পিসিবি ডিজাইন করবে, এটা একটা ভালো ক্যারিয়ার। হ্যাঁ। দেন হচ্ছে আরেকজন লোক কি করবে, তারা হচ্ছে এই ফার্মওয়্যার ডেভেলপমেন্ট করবে, যে মাইক্রো কন্ট্রোলার থেকে ডাটা নিয়ে প্রসেস করে ক্যালকুলেশন করে সার্ভারে দিবে। এটা হচ্ছে আরেক রকমের ফার্মওয়্যার ডেভেলপার। সেই ক্ষেত্রে প্রেফার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, সি প্লাস প্লাস, পাইথন। দেন হচ্ছে আরেক ধরনের ক্যারিয়ার হচ্ছে যে ওয়েব পেজের এই এই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের যেটা বললাম, তো ওইটা করতে পারে। আরেকটা পার্টি করতে পারে সিকিউরিটি নিয়ে কাজ করতে পারে, যে আমার ডিভাইস গুলা, কানেক্টেড ডিভাইস গুলা সিকিউর কিনা এটা দেখতে পারবে। এটা হচ্ছে আইওটির মধ্যে ইন্টিগ্রেশন। বাট এছাড়া আমরা আরো কাজ করতে পারি, যেটা হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স এর জন্য সেম প্রায়, যে আমরা ক্যালকুলেশন, মেকানিক্যাল ডিজাইন করতে পারি, ডিজাইন নিয়ে আমরা ক্যারিয়ার করতে পারি। তারপর হচ্ছে এই ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন গুলো নিয়ে আমরা ক্যারিয়ার গঠন করতে পারি। তো আমার যেটা, আমি প্রথমেই বলছিলাম আমাদের ক্লাসের শুরুতে, যে এমন একটা কাজ আমার সিলেক্ট চুজ করতে হবে যেটাতে মনে হবে যে আমি কাজ করতেছি না, এখানে আমি খেলতেছি, আই প্লে। তার মানে হচ্ছে আমি যখন ভবিষ্যতে অনার্সে ভর্তি হব, ব্যাচেলরে ভর্তি হব, তখন এমন একটা সাবজেক্ট চুজ করবো, এমন একটা ফিল্ড চুজ করবো যেটা মনে হতেছে আমি খেলতেছি, আমি কোড করতেছি, মানে আমার কোড করতে ভালো লাগে। হ্যাঁ, আপনি কোড করেন, বা আমার ডিজাইন করতে ভালো লাগে, ঠিক আছে, আমি ডিজাইনের পার্টটা করলাম। বা আমার ক্যালকুলেশন করতে ভালো লাগে, ম্যাথ ভালো আমি, তাহলে মেশিনের ম্যাথমেটিক্সটাও এখানে কাজে দেয়। বুঝতে পারছেন? জি স্যার। আর কেউ? হুম। আচ্ছা বলেন, আপনাদের হ্যান্ড রাইজ করতে হবে না এখন, আপনারা যে বলতে পারেন, আসসালামু সমস্যা আলাইকুম। নাই। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আমার প্রশ্নটা হচ্ছে এখানে আমরা যারা আছি সবাই দ্বাদশের শিক্ষার্থী। তো আমরা তো জি, ভবিষ্যতে দেখা যাবে ভার্সিটিতে পড়বো, তখন আমাদের একটা একাডেমিক লাইফের মধ্যে আমরা ঢুকবো। তো মানে জি। সেই লাইফ, স্টুডেন্ট লাইফ থেকে আমরা কিভাবে আইওটির সাথে যুক্ত হব, বা মানে একাডেমিক লাইফের পাশাপাশি কিভাবে এটা ম্যানেজ করব যদি বলতেন। আচ্ছা, উম আমরা যখন ব্যাচেলরে ভর্তি হব, তখন
আমাদের একটা টার্গেট থাকতে হবে। হ্যাঁ, টার্গেট ওরিয়েন্টেড ক্যারিয়ার হলে আমরা শাইন করতে পারবো। আমরা ব্যাচেলরে যে ফিল্ডে যাব, প্রথমে আমাদের গোলটা সেট করব। ধরেন আমি যেহেতু আইওটির ক্লাস, সেহেতু আমি আইওটি দিয়ে এক্সাম্পলটা দিব। ধরেন এই ফার্স্ট ইয়ারে আমার অ্যানালগ ইলেকট্রনিক্স বই থাকবে। তো আমি যেটা কোর্স কারিকুলাম দেখব বইয়ে, সেটা বইয়ের ভিতরে না থেকে আমি বিভিন্ন প্রকার রিসার্চ পেপার করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে ইউটিউবে দেখতে পারি যে এই ফিল্ডে কি কি আছে। তারপর হচ্ছে প্রোগ্রামিং, আমার ভার্সিটি আমাকে শুধু রাস্তাটা দেখাই দিবে, কিন্তু রাস্তা বানানোটা আমাকে নিজেকে করতে হবে। যেমন ভার্সিটি বললো যে এটা হচ্ছে রেজিস্টার, রেজিস্টার এভাবে কাজ করে, কিন্তু এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে আমার বাসায়। আমার বাসায় বিভিন্ন ইউটিউব রিসোর্স দেখে প্র্যাকটিস করতে হবে। এখন আরেকজন লোক আপনাদের মধ্যেই যারা হয়তো অনেক ড্রিম যে আমি ইউরোপে আসব, আমি আমেরিকাতে যাব, আমি অস্ট্রেলিয়াতে যাব, আমি পিএইচডি করতে যাব, মাস্টার্স করতে যাব, তারা কি করতে পারবে যে আমার এইম হচ্ছে আমি চাকরি করব, পরে আমি রিসার্চ নিয়ে কাজ করব বা ফ্যাকাল্টি হব। তখন প্রথম থেকেই আপনি রিসার্চ পেপার গুলা নিয়ে কাজ করতে হবে যে এই আমার আগে আমি যে ফিল্ডটা চুজ করছি, এই ফিল্ডে কে কে গবেষণা করছে, আইওটি নিয়ে কে কে কাজ করছে, পিসিবি ডিজাইন যারা করছে, এটার একটা স্ট্যান্ডার্ড আছে যে মিলিটারি স্ট্যান্ডার্ড হয়, এয়ারক্রাফট স্ট্যান্ডার্ড হয়, তারপর হচ্ছে হাউস হোল্ড যে অ্যাপ্লিকেশনের স্ট্যান্ডার্ড হয়, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড হয়। স্ট্যান্ডার্ড অনুযায়ী পিসিবি ডিজাইন করতে হয়, কিভাবে সার্কিট ডিজাইন, অথবা যে সফটওয়্যার করবে সে কিভাবে সফটওয়্যারটা ডিজাইন করবে। ধরেন আমি মেডিকেল হেলথ কেয়ার একটা ডিভাইস বানাবো, ক্যারিয়ার করতে চাই সফটওয়্যার ডেভেলপমেন্ট ফর হেলথ কেয়ার, তাহলে কি হবে, আমি একটা হেলথ কেয়ারের একটা স্ট্যান্ডার্ড থাকে, বাংলাদেশের জন্য একটা থাকে, ইউরোপীয় ইউনিয়নের জন্য, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিভাবে কোড লিখতে হয়, কিভাবে সেন্সরের ডাটা নিতে হয়। আমি শুধু রেখলেই যে ইনপুট আউটপুট দিলেই কি হবে কিনা, না, এটা হবে না। এটা একটা স্ট্যান্ডার্ড আছে যেটা পৃথিবীর যে সব জায়গায় স্বীকৃত। সেই স্ট্যান্ডার্ডের সাথে আমি নিজেকে চেষ্টা করব যে কিভাবে কাজ করে ওই স্ট্যান্ডার্ড আমি কোড লেখার চেষ্টা করব। তারপর বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্ট হয়, আইসিপিসি আছে, তারপর রোবোটিক কন্টেস্ট হয়, আমি ওইগুলাতে পার্টিসিপেট করব, দেখবো আমার কন্ট্রিবিউশনটা কি ওই ক্ষেত্রে। দেন হচ্ছে আমরা রিসার্চ পেপার গুলা পড়তে থাকবো। তারপর হচ্ছে ডেটা শিট একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি যখন কোনো ডিভাইস নিয়ে পড়বো বা মেশিন নিয়ে কাজ করব, ইউটিউব না দেখে, কারণ ইউটিউবে সব সময় 100% তথ্য থাকবে না, জাস্ট যেটা ইউজার সহজে দেখতে পারে, কিন্তু ডেটা শিটে সকল প্রকার তথ্য থাকবে। আমিও বাংলাদেশ থেকে আসছি, আমিও ডেটা শিট প্রথমে পড়তাম না। আমি কি করছি, এখন দেখতেছি এখানে যখন ডিজাইন করতে হয় ডেটা শিটটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো দেখলাম যে ইউটিউবে একটা লোক বললো যে এটা 5 থেকে 12 ভোল্ট এটা কাজ করবে, কিন্তু আমার কোম্পানি বলতেছে না, তোমাকে এয়ারক্রাফটের জন্য জিনিস বানাতে হবে যেটা 24 ভোল্টে অ্যাটলিস্ট কাজ করতে হবে। আমি ইউটিউবে এটা পাইলাম না, তাহলে ডেটা শিট দেখে আমি বুঝতে পারবো যে এই ডিভাইসটা ব্যবহার করলে আমি 24 ভোল্ট থেকে 40 ভোল্ট পর্যন্ত আমার মেশিনটা চালাতে পারবো। সেক্ষেত্রে আমাকে বেশি বেশি ডেটা শিট পড়তে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এটা একটা মাইক্রো কন্ট্রোলার এসটিএম সিরিজের। তো এই মাইক্রো কন্ট্রোলারটা আমি দেখলাম যে ইউটিউবে একটা এই যে জাস্ট কি পিন আউট আছে, আরডুইনোর মতো এটাকে ব্যবহার করা যাবে, কোড রাইট করা যাবে। কিন্তু আমি যখন ডেটা শিট দেখবো তখন এখানে বলবে যে এটার কতগুলা পিন প্যাকেজ আছে, দেখতে কেমন হইতে পারে, আমি কোনটা ব্যবহার করব। আমার যদি ছোট, আমার স্পেস কম থাকে, তাহলে আমি এটা ব্যবহার করব। বা এটা হচ্ছে বাইরে থেকে সোল্ডারিং, সহজে সোল্ডারিং, তারপর হচ্ছে এখানে ইনপুট আউটপুট, তারপর বলতে পারে যে তোমার অ্যাটলিস্ট এত মেগাহার্টজ লাগবে, আমি মেগাহার্টজটা দেখতে পারবো, তারপর কতটুকু স্টোরেজ আছে। তো আমার যদি বেশি স্টোরেজ লাগে তাহলে আমি বলবো যে এটা হবে না, কিন্তু ইউটিউবে আমি দেখছি এটা, তাহলে আমি এইটার সিমিলারটা বের করার চেষ্টা করব। দেন হচ্ছে এই যে এখানে মিনিমাম ভোল্টেজ কতটুকু লাগে। তো এখানে তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট গুলো হয় একটা ডেটা শিটের বা একটা কাজ করার কম্পোনেন্ট বা যেকোনো কিছু করার সময় সবকিছু লেখা থাকে,
এইগুলা পড়তে হবে। এইগুলা হচ্ছে আমার বইয়ের থেকে বেশি সাপোর্ট দিবে, কারণ বই হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস করে, কিন্তু ওইটার থেকে আরো বিশদ জানতে চাইলে আমি যে জিনিসটা পড়বো ওইটা ডেটা শিট থাকবে। যেমন ধরেন আমি সফটওয়্যার এই একটা হার্ডওয়্যার টেস্ট করবো, আমি একটা মেশিন বানাইছি মেডিকেলের পেশেন্টদের জন্য, ওইটা মার্কেটে সেল করতে চাই, ওইটার জন্য আমার কি সার্টিফিকেট লাগবে, এরকম একটা হচ্ছে সার্টিফিকেট করে DO 160। তো DO 160 ওরা কি করতেছে, আমাকে সার্টিফিকেট দিবে। ওরা বলতে পারবে যে টেম্পারেচার কতটুকুতে আমার মেশিন কাজ করতে হবে, দেন হচ্ছে কতটুকু উচ্চতায় কাজ করতে হবে, ভাইব্রেশন প্রুফ হইতে হবে, কতটুকু ভাইব্রেশনে কাজ করতে হবে, এরকম সকল ইনফরমেশন নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। আমি যখন ভার্সিটিতে ঢুকবো তখন যে ফিল্ড আমি চুজ করব ওই ফিল্ডের ডেপথ জানার চেষ্টা করব। ধরেন আমি প্রোগ্রামিং করতে চাই, তাহলে আমি ডাটা স্ট্রাকচার সম্পর্কে জানবো, বাইনারি কি, তারপর হচ্ছে কমিউনিকেশন নিয়ে চেষ্টা করব যে I2C কি, SPI কি, USB কিভাবে কাজ করে, তারপর হচ্ছে UART কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে ক্যান কমিউনিকেশন কিভাবে কাজ করে। এইসব নিয়ে আমি যখন জানবো তখন আমি একজন ভালো প্রোগ্রামার হইতে পারবো বা ভালো ক্যারিয়ার চুজ করতে পারবো নিজের জন্য। তো আমরা কি করব, প্রতিদিন কিছু একটা সময় এই খেলাধুলার ফাঁকে বা ভার্সিটি থেকে এসে বা আমাদের যখন পরীক্ষা HSC পরীক্ষা শেষ হবে তখন নিজেকে এগুলো নিয়ে বানাবো, বিভিন্ন রকম ছোট ছোট ইনোভেটিভ জিনিস যেটা বানানো যায় ওইটা বানানোর চেষ্টা করব। তখন কি হবে, সুবিধা কি হবে, আমি যখন ক্যারিয়ারে যাব না, যখন আমি ইন্টারভিউ দিতে যাব, ইন্টারভিউয়ার আমাকে কোশ্চেন করবে যে আমি তোমাকে কেন হায়ার করব, তোমার কি যোগ্যতা আছে, তুমি তো মাত্র ফ্রেশ। তখন আপনি বলতে পারবেন যে আমি DO 160 নিয়ে সফটওয়্যার ডিজাইন করছি, আমি মিলিটারি স্ট্যান্ডার্ডে PCB ডিজাইন করছি, অথবা আমি ইন্টারন্যাশনাল রেগুলেশন, EU রেগুলেশন বা US রেগুলেশন বা বাংলাদেশ রেগুলেশন অনুযায়ী আমি কোড লিখতে পারি, আমি PCB ডিজাইন করতে পারি, আমি মেডিকেল ডিভাইস এই রুলস গুলো জানি, আমি এটার জন্য আমি একটা কোর্স করছি অ্যাডভান্স সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওই কোর্সে আমাকে এটা জানাইছে যে আমি এটা পারি। তাহলে আপনাকে অবশ্যই হায়ার করবে। যখন আমি মার্কেটে যাব সবাই হয়তো বুয়েটে বা চুয়েটে ভর্তি হতে পারবে না, বা বুয়েটে ভর্তি হইলেও সে হয়তো চাবে ইন্টারন্যাশনালি তাকে রিপ্রেজেন্ট করার জন্য, যে আমার সাথে আমি ইউরোপে আসছি, আমার দেখা যাবে যে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক, আমার ওখানে সারা পৃথিবীর ভালো ভালো ছেলেরা আসছে, তো আমাকে কেন ইউরোপিয়ানরা হায়ার করবে, আমি ইউরোপে আসছি পড়ালেখার জন্য। তখন আমি যদি এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলা করি তাহলে কি হবে, আমাকে সবাই হায়ার করবে। প্রথম জবে সবচেয়ে চ্যালেঞ্জিং থাকে, কিন্তু আমি যদি ভার্সিটি থেকেই কোর্স করি, প্র্যাকটিস করি, তাহলে প্রথম জবটা আমার জন্য খুবই ইজি হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। জি। আর কারো পূর্ণ প্রশ্ন থাকলে বলতে পারেন। সবাই খালি চুপচাপ থাকে। আমরা তো অলমোস্ট সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। জি। কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি প্লিজ আপনার মাইকটা অন করে হুম। কোশ্চেনটা করতে পারেন। আপনাদের কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। ওকে স্যার, তাহলে মনে হয় আর কোনো কোশ্চেন নাই, বাট অন্য কারো যদি কখনো মনে প্রশ্ন থাকে যে আমি ক্যারিয়ার নিয়ে কি করতে চাই, কারণ এটা অনেক শর্ট মোমেন্ট, এই শর্ট সময়ে হয়তো অনেক কিছু বলার চায় না, তো আমাকে আপনাদের বড় ভাই হিসেবে পাবেন সবসময়। যদি কখনো মনে হয় যে ক্যারিয়ার নিয়ে কোনো কিছু লাগবে, সাপোর্ট লাগবে, আমি আপনাদের সাথে সবসময় আছি। তো আমাদের এই ইমন আছে, এই ওয়াহিদ নিটন স্যার আছেন, উনাদের মাধ্যমে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে আমি ক্যারিয়ারটা কিভাবে করবো, কারণ আমার অলমোস্ট 20% এই স্টুডেন্ট তারা দেশের বাইরে আছে এবং ভালো ভালো জায়গায় আছে। আমি চেষ্টা করব আপনারাও এটা করেন, এই আপনারাও নিজেদের ক্যারিয়ারটা গঠন করেন। তো এখন হয়তো শাই ফিল হইতে পারে, বাট পরে যদি কখনো মনে হয় ক্যারিয়ার নিয়ে, উচ্চশিক্ষা নিয়ে এই নিজেকে প্রস্তুত করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। স্যার আপনার ফেসবুকের লিংকটা দিলে ভালো হতো, আমার উচ্চশিক্ষা নিয়ে কিছু জানার ছিল, যদি
ফিউচারে লাগে একটু contact। আচ্ছা, তো আমার ফেসবুক বা নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ দিতে পারেন। সেক্ষেত্রে ইমন আছে আপনাদের কোঅর্ডিনেটর, ইমন আপনাকে প্রোভাইড করবে। ইমন স্যারের সাথে কিভাবে যোগাযোগ করব? ইমন, আইসিটি অলিম্পিয়াড আমাদের সাথে আছেন ইমন। আপনি আপনাদের সাথে আপনাদের সেশন গুলোতে আপনাদের সব প্রোভাইড করা হবে, কোনো অসুবিধা নেই। আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আপনাদের জি, স্যার। জন্য ছোট্ট একটা নোটিস হচ্ছে, আগামী যেহেতু এই সপ্তাহ এবং লাস্ট আগামী সপ্তাহ আপনাদের ক্লাস আছে, আর ঈদের রোজার আগে আমরা আগামী সপ্তাহে হয়তো আপনাদের ক্লাসটা টাইমিংটা একটু চেঞ্জ হতে পারে, আমরা আপনাদেরকে নোটিফিকেশন মাধ্যমে জানাবো। জি স্যার। থ্যাংক ইউ সবাইকে, শুভরাত্রি। ক্লাসটা আজকে আমরা এখানে শেষ করছি।